তো আমি এখন বসে আছি সুবর্ণরেখা নদীর ব্রিটিশ আমলে বানানো একটা ব্রিজ, ভাঙা ব্রিজ, তার উপরে। এই সুবর্ণরেখা নদীতে আগে সোনা পাওয়া যেত, তাই আমাদের এক বন্ধু সোনা খুঁজছে। এই মাছ 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 ব্যাং ব্যাং তো এখন আমরা এটা ছোটখাটো ট্রেক করছি ফুলডুংরি হিল টপ। আমার পিছনে যে গাছ দেখতে পাচ্ছ, এই সেই গাছ যার নিচে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় আরণ্যকের মতো উপন্যাস লিখেছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ধারাগিরি ওয়াটারফল, যা এখন প্রায় শুকিয়ে নেই বললেই চলে। আমরা আর একটা ভিউ পয়েন্টে এসেছি, যেটাকে বলে সানসেট পয়েন্ট। অসাধারণ দুর্ধর্ষ ভিউ পেলাম আমরা এখানে এসে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। আমাদের বাড়ি থেকে যার দূরত্ব 280 কিলোমিটার। যদিও আমরা গাড়িতে বা বাইকে যাইনি, গেছি ট্রেনে, যার জন্য খুব ভোরে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে ভোর 6টা 20 মিনিটে। যে ট্রেন কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিয়ে যাবে জঙ্গলে ঘেরা লাল মাটির দেশে। মাত্র 3 থেকে 4 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা নেমে পড়লাম ঘাটশিলা স্টেশন। আমাদেরকে নামিয়ে ট্রেন চলে গেল তার নিজের গন্তব্যে। দুদিন ঘোরার জন্য 2900 টাকা অটো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই দেখতে পাবে সামনে অটো, গাড়ি সব দাঁড়িয়ে আছে। তোমরা অটো বুক করে নিতে পারো বা গাড়ি বুক করে নিতে পারো, যে যেটা কমফোর্টেবল। এটা কি হোটেল ভাড়া? হ্যাঁ, রাত মোহনাটা অ্যাড করতে বলছে, হবে? হয়ে গেল, রাত মোহনা অ্যাড হলো, তবে হরবার হবে। ওটা সামনে রাখো, ওটা সামনে রাখো, ওটা এখানে উপরে রাখো। আরে এখানে সাইডে রেখে দে না। তো আমরা ট্রেন থেকে নেমে একটা অটো বুক করে নিয়েছি। অটোয় করে এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি। তো মেইনলি এখানে নেমে তোমাকে প্রথমে একটা অটো বুক করে নিতে হবে। দুটো সাইড আছে, দুদিনের। একটা সাইড ঘোরাতে নেয় 1500 টাকা, আর একটা সাইড ঘোরাতে নেয় 1400 টাকা। তোমরা ওখানে ফটোতে দেখে নেবে কোন সাইডটা ঘুরতে চাও, ফটোতে সেটা বলে দেবে, সেটা করে সারাদিন ঘোরাবে। পরের দিন ঘুরতে চাইলে পরের দিন আর একটা সাইডও ঘোরা যায়। আমরা যেহেতু একদিন থাকবো, একটা সাইডই ঘুরবো। হোটেল গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো সাইড সিনের উদ্দেশ্যে। তো অটোওয়ালা কাকা আমাদের একটা হোটেলে নিয়ে এসছে দেখাতে। হোটেলটা দেখি, পছন্দ হলে চেক ইন করে নেবো। তো দেখলাম, হোটেল বুক করে নিলাম, ফাইনাল করে নিলাম। এটাই মোটামুটি একদিন থাকার জন্য, এর থেকে ভালো দরকার নেই। আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো হোটেল দিয়ে বেরিয়ে রাস্তায় খুব সুন্দর একটা মন্দিরের দর্শন হয়ে গেল। তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে ধোসা, মুড়ি ঘুগনি খেয়ে নিলাম। আর সবার শেষে খেলাম এখানকার বিখ্যাত মিষ্টি বালুশাই, যেটা নাকি মহেন্দ্র সিং ধোনিরও খুব পছন্দের। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর কাছে। আর এখানে এর আগের বার আমি যখন এসেছিলাম, তখন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি, সেই পুরোনো ব্রিজ, এটা জলের তলায় ডুবানো ছিল। এর উপরেও এক মানুষ প্রায় জল ছিল, আর এখন পুরো শুকনো, পুরো শুকিয়ে গেছে। এইটা ব্রিটিশ আমলের ব্রিজ। এটা ভেঙে যাওয়ার কারণে পরবর্তীকালে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছে, ওটা তৈরি হয়েছে পরে। এটা জলের তলায় ডুবে থাকে এখন, তাই। ওহো, কি লাগছে! এই ব্রিজ এখানে ভেঙে যাওয়ার কারণেই এই ব্রিজ বন্ধ করে পরবর্তীকালে ওই বড় ব্রিজ তৈরি করা হয়েছে। এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ, ব্রিটিশরা এটা তৈরি করেছিল এই নদীটা পার হওয়ার জন্য। তখন এত উঁচু ছিল না। তারপরে যখন আস্তে আস্তে নদী ভরাট হতে হতে জল উপরে উঠে গেছে, এর উপর দিয়ে জল যাওয়া শুরু করেছে। তারপরে ওইখানে পাশাপাশি দুটো ব্রিজ, প্রথমটা তৈরি করলো ভ্রষ্টাচার সরকার, কদিনের মধ্যে ভেঙে গেল। তার পাশে আর একটা নতুন তৈরি করেছে। এবার ওটা কদিন টিকবে
দেখতেই পাচ্ছ কি দুর্দশা এই ব্রিজের। ব্রিজের বলা যায় ব্রিজ তো ছিল দুর্দশা, এখন একদম পুরো ভগ্নস্তূপ হয়ে গেছে। কালো কুচকুচে জল, একদম বিস্তীর্ণ এলাকা নিয়ে পড়ে আছে সুবর্ণরেখা নদী। জল এখন একদমই কম, এক মানুষও নেই, পুরো একদম মানে ধ্বংসস্তূপ যাকে বলে সেই অবস্থা। ওই পারের লোক এই পারে আসতে পারছে না, আর এই পারের লোক ওই পারে যেতে পারছে না। যেতে হলে ওই বড় ব্রিজ ব্যবহার করতে হবে। যে ব্রিজ পার করেই আমরা এখানে আসলাম, এক অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে। সুবর্ণরেখা নদীর উপর দিয়ে এই ব্রিজ, জল অনেকটাই শুকিয়ে গেছে, যেটা আগেও বলেছি, কারণ এখন গ্রীষ্মকাল। বর্ষাকালে এই নদী কানায় কানায় ভরা থাকে। তো এখানে এইটুখানি দেখার, রাতমোহনা ওয়াটারফল রয়েছে এখানে সামনে, এখানে যাব। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, একটা অনেক পুরনো ঐতিহাসিক নদী। এখানে দেখার বলতে এটাই, এখন জল কম, শুকিয়ে গেছে, আর এই ব্রিজ ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, পুরো ধ্বংসস্তূপ। আর এই হলো রাতমোহনা ওয়াটারফল, এই দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে যদিও, এখন একদমই অল্প অল্প জল পড়ছে। এর আগের বার আমি যখন এসেছিলাম এখানে, এই যে পুরো পাহাড়টা জুড়ে 1 2 3 প্রায় 3-4টে ওয়াটারফল ছিল, আর প্রচুর জল, মানে মানে ভরে ভরে পড়া যাকে বলে না, ঝরে ঝরে পড়া, সেরকম ছিল। এখন শুকিয়ে গেছে জল, এই নদীতেও জল নেই, একদম শুকনো। একটাই রয়ে গেছে, তাও অল্প একটু পড়ছে এইখানে। এই অল্প একটু ওয়াটারফল রয়ে গেছে এখন, বাস, আর নেই। এখানে একটা ছিল, ওই পাশ দিয়ে আরও জল পড়তো। এখন তো বর্ষাকাল শেষ হয়ে গেছে অনেক দিন, তাই জল শুকিয়ে গেছে উপরে, পাহাড়ের উপরে জল নেই, পড়ছে অল্প অল্প। আর এইখানে ঝর্ণার নিচে ঠিক যে জলটা রয়েছে না, প্রচুর পরিমাণে মাছ আছে। মাছ দেখাবো তোমাদের, দেখো। এই একজন মাছ ধরতে নেমে পড়েছে, মাছ পাগলা। ধরতে পেরেছো একটাও? তো গাইজ, সুবর্ণরেখা নদী আর রাতমোহনা ঝর্ণা দেখার পরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ফুলডুংরি হিলটপ। তো এখন আমরা এটা ছোটোখাটো ট্রেক করছি, ফুলডুংরি হিলটপ। এখানকার লোকে বলে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় যে লিখেছিলেন, সেটা নাকি এইখানে বসেই লিখেছিলেন। এই যে ছোটোখাটো একটা ট্রেক জঙ্গলের মধ্যে দিয়ে এইখানে আমাদের এসে অটো নামিয়ে দিয়েছে, আর এটা আমাদের হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে। এখানে এমনি দেখার কিছু নেই, ওই যে একটু ঐতিহাসিক টাচ আছে, যার কারণে উপরের দিকে যাচ্ছি। এই গেট পাড়িয়ে ঢুকলাম, এই সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে বসে চাঁদের পাহাড়ের মতো অনবদ্য লেখা লিখেছেন। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই সেই গাছ, আমার পিছনে যে গাছ দেখতে পাচ্ছ, এই সেই গাছ যার নিচে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় আরণ্যকের মতো উপন্যাস লিখেছে। এইখানে একটা ছোট্ট জায়গা, পাঁচিল দিয়ে হালকা করে একটু ঘেরাও করে রেখেছে, আর এটা একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে এখন। ঐতিহাসিক একটু টাচ আছে। এখানকার লোকে বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসে চাঁদের পাহাড় লিখেছে, যার কারণে এটা একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। এখানে দুটো গাছ আছে, একটা এই আর একটা পিছনে। কোনো একটা নিচে বসে হয়তো এই দুটো ঐতিহাসিক উপন্যাস তিনি রচনা করেছিলেন, যার কারণে একটা এখন টুরিস্ট স্পট হিসেবে দাঁড়িয়েছে। তো হিলটপ থেকে নেমে আমরা আবার অটোতে উঠে পড়লাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বুরুডি লেক, যেখানে যেতে আমাদের এক অসাধারণ রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ডান দিক বাদিক দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। আমার মনে পড়ে গেল দশরথ মাঝির কথা, যে তার বউয়ের জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল। এটা কি পার্কিং? ওহো, আবার 20 টাকা পার্কিং দিতে হবে। যাই হোক, সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেক। তো আমরা এসে গেলাম বুরুডি লেক, আজকের আমাদের তৃতীয় ভিউ পয়েন্ট। এলো বুরুডি লেকে নামার রাস্তা। নৌকায় চড়ছে সবাই, 100-150 টাকা তো নিয়ে নেবে মনে হয় নৌকায়।
একটা নৌকায় কত লোক ওঠে? একটা নৌকায় তো প্রায় 10-12 জন করে নিয়ে যাচ্ছে। ওই যে আমাদের ড্রোন উঠছে। নিচ দিয়ে যাওয়া যাবে, নিচ দিয়ে যাওয়া যাবে, ওইখান দিয়ে নেমে যাওয়া যাবে না? ওই তো ওইখান দিয়ে নেমে যেতে হবে। কত করে নৌকা? পার হেড 100 টাকা। না আমরা লোক কম, 3 জন। 300 টাকা। নৌকায় চড়তে হলে পার হেড 100 টাকা করে উঠতে হবে। নৌকায় মোটামুটি 15-20 জন তোলা যায়। এই যে আমার সামনে হচ্ছে উরুডিহি লেক, লেকের মধ্যে স্টিমার চলছে আর আমরা এইখানটা এখন খেলাম দুপুরে খাবার। এখানে লেকের পারে অনেকগুলো হোটেল আছে, সবাই এখানেই মোটামুটি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে এইবার লেকটাকে ভালো করে একটু দেখবো, আমাদেরকে দেখাবো, পাখির চোখে লেকটাকে দেখাবো। তো আমাদের লেক দেখা শেষ, আশা করি তোমাদেরকেও খুব ভালোভাবে দেখাতে পেরেছি। লেক দেখা শেষ হলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধারাগিরি ওয়াটারফল এর উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলে। আর এইখানে হচ্ছে গাড়ি নামিয়ে দেয়, আর গাড়ি যায় না। আর বাকি এখান থেকে বাকিটা পায়ে হেঁটে যেতে হবে। ছোটখাটো একটা ট্রেক এটাও। আর যেহেতু জঙ্গলের রাস্তা, হ্যাঁ, হারিয়ে যাওয়ার ভয় আছে, তাই আমরা এখান থেকে লোকাল গাইড নিচ্ছি। এই যে পিচ্ছি পাচ্ছা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে লোকাল গাইড। এরা হচ্ছে নিয়ে যায় রাস্তা থেকে, ওই যে সামনে যাচ্ছে। আমরা এদেরকে ফলো করতে করতে যাবো ধারাগিরি ওয়াটারফল অব্দি। এই যে গাইড, এই যে দেখছো গাইড, এই যে অসাধারণ সুন্দর একটা বাঁশের ব্রিজ, এটা পার করে আমাদের ওপারে যেতে হবে। তারপরে আরো কিছুটা হেঁটে আমরা পৌঁছাবো ধারাগিরি ওয়াটারফল। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা জঙ্গলের মধ্যে একটা চায়ের দোকান খুঁজে পেলাম। ভাবলাম এখানে একটু রেস্ট করা যাক, একটু চায় খাওয়া যাক। ওই যে বলে না, ছাগলে কিনা খায় পাগলে কিনা কয়। দারুণ ব্যাপার। এ ভাইচারা, একেই বলে আসল ভাইচারা। বন্ডিং দেখেছো, না এ ম্যা করছে না এ ভেউ করছে, ভাইচারা চরম পর হয়, মিলেমিশে থাকে। ভাই ভাই, হ্যাঁ, ছাগল ভাই, ভাইরা ভাই। একই মায়ের পেটের ভাই বোন। তো ছাগল কুকুরকে বিস্কুট খাইয়ে আবার কিছুটা অফরোডিং করে আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ওয়াটারফলের কাছে। পুরো অফরোডিং, ভালোই পড়ছে ভালোই পড়ছে। তো জলগুলো যাচ্ছে কোথায়? তো এই হলো ধারাগিরি ওয়াটারফল, যার জল এখন শুকিয়ে পুরোই ওয়াটারফল আর নেই, একদম পুরো শুকিয়ে গেছে। হালকা একটু জল পড়ছে, যতটা কাছ থেকে পাচ্ছি দেখাচ্ছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ধারাগিরি ওয়াটারফল, যা এখন প্রায় শুকিয়ে নেই বললেই চলে। অল্প হালকা হালকা একটু জল পড়ছে ঝিনঝিন করে। এইখানটাতে বেশি জল নেই, অল্প একটু জল আছে। বর্ষার সিজনে আসলে পুরো জায়গাটা জলের তলায় থাকে, আর এইখান থেকে একদম উপর থেকে অনেক জোরে অনেক বেশি বেশি জল পায়। এখন তো শুকিয়ে গেছে, আর কদিন পরে আসলে এটুকুও পাওয়া যাবে না। 20 টাকা করে, 20 টাকা করে 60 টাকা দিলাম। ঠিকই আছে। বাচ্চা কাচ্চাগুলো আমাদের নিয়ে গেছে অত দূরে পথ দেখিয়ে,
টাকা করে খেলো ওরা। হ্যাঁ 6 টাকা করে খেলো, টাকা ধরে দিলাম 20 টাকা করে। তো এখানে যারা আসে ঘুরতে বেসিক্যালি তাদেরকে ওরাই নিয়ে যায় এখান থেকে ধারাগিরি ফলস অব্দি। জঙ্গলি রাস্তা তো, পথ হারিয়ে কেউ কোনো দিকে চলে গেলে মুশকিল। এবার এরাও করে খাচ্ছে, 10 টাকা 20 টাকা দিলে খুশি হয়ে যাচ্ছে, আমরাও ইজিলি চলে যেতে পারছি। এই আর কি, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাস। আর এখানে খুব সুন্দর একটা মাঠ রয়েছে, ফুটবলের মাঠ, ক্রিকেটে খেলা যাবে, দারুণ। বল হলে এখানে আমরা খেলতে পারতাম, বাহ দারুণ। এখন খেলছে না, ফাঁকা মাঠ পড়ে আছে। যদি দেখতাম খেলছে আমরাও জয়েন করে যেতাম। আমরা আর একটা ভিউ পয়েন্টে এসেছি যেটাকে বলে সানসেট পয়েন্ট। সানসেট দেখা যায় খুব সুন্দর, দেখি এই যে সানসেট হচ্ছে, ওই যে দেখবে, এই হচ্ছে সানসেট পয়েন্ট। তো এটা কি সুবর্ণরেখা নদী নাকি অন্য? ও দারুণ তো, যাই বলো তাই বলো, ভালো লাগছে কিন্তু দৃশ্য, সুন্দর সুন্দর, অসাধারণ, দুর্ধর্ষ ভিউ পেলাম আমরা এখানে এসে। এরপরে আজকে আর দেখার কিছু নেই, এখান থেকে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে সকালবেলা ভোর ভোর ট্রেন ধরে হাওড়া থেকে যে যার মতো বাড়ি। ঘাটশিলা একদিনের ভ্রমণে এইগুলোই দেখা যাবে। আর তুমি যদি 2 দিন থাকতে চাও, পরের দিন বাকি সাইডটাও অটোওয়ালা তোমাদের দেখিয়ে দেবে, 1400 টাকা নেবে।